আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, মিয়ানমার, চীন বৈঠক আজ, চাপ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। ভারতীয় 20 লাখ ডোজ টিকা পৌঁছাবে কাল, যোগাযোগ চলছে উৎপাদনকারী অন্যদের সাথেও, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভোটারদের আস্থা হারিয়েছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। দুর্বৃত্তায়নের রাজনীতিতে নিমজ্জিত আওয়ামী লীগ, বললেন আমির খসরু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক আজ। ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেবেন 3 দেশের পররাষ্ট্র সচিব। এদিকে মিয়ানমার ত্রিপক্ষীয় বৈঠক বিভ্রান্তি ছড়াতে ও সময় ক্ষেপণ করতে পারে এমন ধারণা বিশেষজ্ঞদের। এজন্য বাংলাদেশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন বৈঠকে প্রত্যাবাসনের ব্যাপারে ইতিবাচক ফলাফল আসবে বলে আশাবাদী। দীর্ঘদিন থেমে থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনা। এবার চীনের মধ্যস্থতায় পররাষ্ট্র সচিব পর্যায়ে বাংলাদেশ, চীন, মিয়ানমার ত্রিপক্ষীয় বৈঠক হবে চলতি মাসের 19 তারিখ। ঢাকায় হতে যাওয়া এই বৈঠক নিয়ে আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগেভাগেই বাংলাদেশকে কৌশলী ভূমিকা নিতে হবে, যাতে মিয়ানমার বৈঠককে সময় ক্ষেপণের সুযোগ হিসেবে নিতে না পারে। আলাপ যদি শুরু হয়, সেটা বাংলাদেশ সেটার ব্যাপারে কিছুটা সচেতন থাকা দরকার, সতর্ক থাকা দরকার যে এটি এই প্রক্রিয়াকে, বিশেষ করে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়াকে বিলম্বিত করার একটি তারা কিনা সেটি লক্ষ্য রাখা দরকার। সেক্ষেত্রে বাংলাদেশ যেটা করতে পারে যে কিছুটা কঠোর অবস্থান নিতে পারে। একটি দীর্ঘস্থায়ী সমাধানের বিষয় তো থাকবেই, কিন্তু তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার যে বিষয়টি, অর্থাৎ প্রত্যাবাসনের বিষয়টি, যেটি নিয়ে চীন সহ বিশ্বের সকল পক্ষই কিন্তু এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে এবং আমরাও মনে করি যে এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও সেই কথাটি উচ্চারিত হবে আমি মনে করি। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর যেন কোনোভাবেই সংকটের সমাধান হিসেবে মিয়ানমার না মনে করে তা নিশ্চিত করতে হবে বলে জানান তারা। আমরা আশা করব চীন যথাযথ চাপ প্রয়োগ করবে মিয়ানমারের উপরে। অতীতে মিয়ানমার যে আচরণ করেছে, তাদের আচরণের মধ্যে যে ডিফায়েন্স এবং তারা যেভাবে অস্বীকার করেছে, সেই কাজটি তারা আর করবে না এবং মিয়ানমারের এক ধরনের সদিচ্ছার প্রকাশ ঘটবে। এটিকে এমনভাবে প্রক্রিয়াটা না হয় যে ভাষাঞ্চর একদিকে প্রক্রিয়া চলছে, সেটার উপরে যদি তারা জোর দেয় এবং সেই দিক থেকে যদি তারা বলে যে বাংলাদেশ তো আসলে সমাধানের একটা পথ খুঁজছে, বিশেষ করে তাদেরকে আত্মীকরণের প্রক্রিয়ায়, সেই ব্যাপারেও বাংলাদেশের একটা সতর্ক অবস্থান থাকা দরকার। এখানে আত্মীকরণ নয়, তাদের যে এই স্থানান্তরটা হচ্ছে, এটি একটি সাময়িক সমাধান হিসেবে দেখা হচ্ছে, কারণ এখানে আলটিমেটলি সমাধানটি মিয়ানমারকে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসন দ্রুত করতে মিয়ানমারের উপর চাপ বজায় রাখার কৌশল নিতে হবে বাংলাদেশকে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপে করোনা মোকাবেলায় বাংলাদেশের সফলতা বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বৈশ্বিক স্থবিরতার মধ্যেও রপ্তানি বৃদ্ধি, অভ্যন্তরীণ বাজার তৈরি, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখা, কৃষি ও শিল্প উৎপাদন অব্যাহত রেখে অর্থনীতি সচল রাখা সম্ভব হয়েছে বলেও সংসদে দেয়া ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। এছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূলে দল ও মতের পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে শুরু হয় একাদশ জাতীয় সংসদের 11তম অধিবেশন। অধিবেশনের শুরুতে সাবেক ডেপুটি স্পিকার, মন্ত্রী, বেশ কয়েকজন সংসদ সদস্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এরপর বছরের প্রথম অধিবেশনে নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বক্তব্যে রাষ্ট্রপতি করোনা মোকাবেলায় সরকারের সফলতায় সন্তোষ প্রকাশ করেন। কোভিড-19 জনিত প্যান্ডামিকের সফল মোকাবিলা, অর্থনীতির পুনরুজ্জীবন এবং জীবনমান সচল রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ প্রণীত কোভিড-19 সহনশীল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এবং বিশ্বে 20তম স্থান অর্জন করেছে। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের জন্য এই অর্জন সম্ভব হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় বিরোধী দলের গঠনমূলক ভূমিকার পাশাপাশি জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গণতন্ত্রায়ন, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থসামাজিক উন্নয়নের সকল রাজনৈতিক দল, শ্রেণী ও পেশা নির্বিশেষে ঐক্যমত গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদ্যত আহ্বান জানাই। স্বচ্ছতা, জবাবদিহি, পরমত সহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। এছাড়া নারী শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের শক্ত পদক্ষেপের পাশাপাশি আইন সংস্কার সহ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের ভূমিকার প্রশংসাও করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বুধবার ভারত থেকে করোনার 20 লাখ ডোজ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ভারত সরকারের দেয়া উপহার হিসেবে প্রথম চালানে আসছে এই টিকা। অক্সফোর্ডের টিকা 21 থেকে 26 তারিখের মধ্যে আসবে বলেও জানান তিনি। এটা দিচ্ছে থেকে 2 বিলিয়ন ডোজ। এটা এসে পৌঁছানোর কথা 20 তারিখে। এগুলো আইনি যা ব্যবস্থা নেয় সবগুলো নেওয়া হচ্ছে, আইন মেনেই সবকিছু করা হচ্ছে। ঠিক আছে, আর এটা দিচ্ছে ভারত সরকারের গিফট। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ভারত ছাড়া ভ্যাকসিন উৎপাদনকারী অনেকের সাথেই যোগাযোগ চলছে। সেরামের টিকা সবচেয়ে কম দামে পাওয়া গেছে এবং এর কার্যকারিতা ভালো বলে মনে করেন তিনি। বেসরকারিভাবে কেউ করোনার টিকা আনলে সেটার দামও সরকার ঠিক করে দেবে বলেও জানান মন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এবারের অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জবাব দেন করোনার টিকা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। জানান, $4 করে কেনা টিকার সাথে $1 বাড়তি রাখা হবে সংরক্ষণ ও সারা দেশে পৌঁছানোর খরচ হিসেবে। আমরা যা আশা করছি যে আগামী 25-26 তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব। আমরা ভ্যাকসিন অন্য দেশ যে তৈরি করছে, অর্থাৎ যারা পটেনশিয়াল ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার, সকলের সাথে আমাদের আলোচনা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জাহিদ মালিক। 42,000 লোক আমরা ট্রেন করছি যারা ভ্যাকসিন দিবে সারা বাংলাদেশে। আমরা স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করছি, আমাদের আছে, আমরা সেটাকে বাড়িয়েছি। কোল্ড বক্স আমরা আরও নতুন করে আরও নিয়েছি। যা যা কিছু লাগে সেই কর্মীরা, তাদের জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। 18 বছরের নিচে কাউকে টিকা দেওয়া হবে না। আবারও উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সতর্ক নজর থাকবে পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে। হাসপাতালে বা ডায়াগনোস সেন্টার, সেখানেই টিকা দেওয়ার ব্যবস্থা এখন ঢাকা শহরে যেগুলো করা হয়েছে 300-রও অধিক। আমরা অন্য দেশের লক্ষ্য করছি কি হচ্ছে, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। তো কাজেই তাকে যদি সেবা দিতে হয় তাহলে হাসপাতালের কাছে হাসপাতালে থাকলে বেটার হবে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা আমরা দিতে পারবো। কাজেই সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনার এবং দেওয়ার অনুমতি দিব, আমরা দামও নির্ধারণ করে দিব। নীতিমালা ফাইনাল করে দিয়ে দেওয়া হবে এবং সেই নীতিমালা অনুযায়ী তাদেরকে প্রাইভেট সেক্টর ভ্যাকসিন দিবে। প্রথম ধাপে ঢাকা এবং সারা দেশে সাংবাদিকরা করোনার টিকা পাবেন বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যে কোনো টিকায় কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে এ নিয়ে ভিত্তিহীন তথ্য বা গুজব রটালে তা আত্মঘাতী হবে।
সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন 2020 এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় করোনা মোকাবিলায় সরকারের নানা সাফল্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে IEDCR এর উপদেষ্টা মুশতাক হোসেন বলেন, করোনার সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে দেশে ভ্যাকসিন উৎপাদনের বিকল্প নেই। দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান টিকা উৎপাদন করতে পারে এবং সেটাই করতে হবে, কারণ এত টিকা আমরা বাইরে থেকে আনতে পারবো না। আমাদের নিজেদেরকেই টিকা উৎপাদন করতে হবে, সে বিষয়ে যোগাযোগ হচ্ছে, আশা করি যোগাযোগগুলো সফল হবে। ভারতে করোনার টিকা নেয়া স্বাস্থ্যকর্মীদের মধ্যে কয়েকজনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আরসলান। এটা নিয়ে এত সন্ত্রস্ত হবার কিছু নেই। দু একটি ক্ষেত্রে যদি হয়ও একটা আমাদের যেমন অ্যালার্জি হয় এরকম ধরনের অ্যালার্জি হবে এবং সামান্য ওষুধে সেরে যাবে। প্রাণঘাতী হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন দেয়া নিয়ে অনীহা দূর করতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান ইকবাল আরসলান। প্রাণঘাতী হওয়ার কোনো সম্ভাবনা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আবোল তাবোল না বলে দল গোছাতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিপুল বিজয় প্রমাণ করে জনগণ উগ্র সাম্প্রদায়িকতাকে তোষণ ও পোষণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একজন বিএনপির কাউন্সিলর নিহতের ঘটনা আমরা মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। নির্বাচনকালে কোথাও নির্বাচনকালীন সহিংসতা, কোনো প্রাণহানি হয়নি, অথচ নির্বাচন ও উত্তর সংঘর্ষে একজন কাউন্সিলর প্রার্থী প্রাণ হারিয়েছেন। সেজন্য আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই, এই শাস্তিযোগ্য অপরাধ বিচারের আওতায় আনা হবে এবং রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধীদের ছাড় দেওয়া হবে না। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য অযৌক্তিক। এই নির্বাচনের পর যে বক্তব্য বিএনপি মহাসচিব দিয়েছেন, এটি বিএনপির মহাসচিবের দেওয়াটাই স্বাভাবিক। তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তাদের মুখ রক্ষার জন্য বিএনপি যে বক্তব্য দিয়েছে, এটি আসলে তাদের মুখ রক্ষার জন্য এই বক্তব্য। তারা যে জনগণ কর্তৃক প্রচণ্ডভাবে প্রত্যাখ্যাত হয়েছে প্রথম দফা নির্বাচনে এবং দ্বিতীয় দফা নির্বাচনে, সেই কারণে তাদের দুর্বলতা ঢাকার জন্য তারা এই বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। বাংলাদেশে উগ্রবাদের উত্থান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দেয়া বক্তব্যের সমালোচনাও করেন তথ্যমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ক্ষমতা দখল করে বসে আছে। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, তাদের কাজ হলো ভোট চুরি করা। দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আওয়ামী লীগ বের হয়ে আসতে পারবে না। জনগণের সমর্থন নিয়ে এগিয়ে গেলে সিটি নির্বাচনে নিশ্চিতভাবে বিএনপি সফলতা আসবে বলে মন্তব্য করেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের সমর্থনে এই সভার আয়োজন করা হয়। আজকে কোনো রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশের ক্ষমতায় নাই, একটা রেজিম ক্ষমতা দখল করে বসে আছে। এই নির্বাচনের যে প্রজেক্ট, এটা হচ্ছে এই রেজিমের তৈরি একটা প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ হচ্ছে যে ভোট চুরি করা। এই প্রজেক্টের কাজ হচ্ছে জনগণকে তাদের ভোট থেকে বঞ্চিত করা। আমাদেরকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ভোটের ফলাফল হাতে না আসা পর্যন্ত। এদিকে প্রার্থীদের প্রচারণায় মুখর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা। নির্বাচন ঘনিয়ে আসার সাথে বাড়ছে উত্তাপ। হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রতিদ্বন্দ্বী বড় দুই দলের প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আলী আকবর।
অভিযোগ পাল্টা অভিযোগে বেশ জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। নির্বাচনী আমেজে সরগরম বন্দর নগরী। সোমবার নগরীর বহদ্দারহাট সহ বেশ কটি এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, অভিযোগ করা ছাড়া বিএনপির মূলত এখন কোনো কাজ নেই। নির্বাচিত হলে চট্টগ্রামকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিদিন রাত্রে বসে একটা প্রোগ্রাম সেট করে, কালকে কি অভিযোগ দেবে, পরশু কি অভিযোগ দেবে, হ্যাঁ তারপরের দিন কি অভিযোগ দেবে, হ্যাঁ এরকম অভিযোগ। কারণ ওরা 12টা বছরেই ওদের একটা অভ্যাসে পরিণত হতে অভিযোগ অভিযোগ অভিযোগ। এদিকে নগরীর পাঁচলাইশ, বহদ্দারহাট ও মুরাদপুর এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, নিশ্চিত পরাজয় জেনে সন্ত্রাসের উপর ভর করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। সন্ত্রাসীদের উপর ভর করে যারা রাজনীতি করে নিশ্চিত পরাজয় মনে করে তারা সন্ত্রাসীদের উপর ভর করে। আমরা জনগণের উপর বিশ্বাসী, চট্টগ্রামবাসীর উপর বিশ্বাসী। চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে চাই। একটি সুন্দর চট্টগ্রাম আমরা উপহার দিতে চাই। প্রার্থীদের সাথে প্রচারণায় যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও। পর্যায়ক্রমে দিনে দিনে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছেন তত প্রচারণা বাড়ছে এবং প্রচারণার সাথে সংঘর্ষের অবস্থানও সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে, যে সমস্ত সন্ত্রাসীরা সন্ত্রাস করছে তাদেরকে অতি শীঘ্র গ্রেপ্তার করা হোক। 27 জানুয়ারি ইভিএমের মাধ্যমে নেওয়া হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট। বাংলাভিশন নিউজ ডেস্ক। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মোস্তফা মার্ট ও আলমাস সুপার শপকে 1 লাখ টাকা করে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠান দুটিতে সোমবার অভিযান চালায় র্যাব। পণ্যের গায়ে উৎপাদন, আমদানি ও মেয়াদোত্তীর্ণর তারিখ না থাকায় তাদের জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অপরাধের মাত্রা বেশি হওয়ায় মামলা করা হয় বিশেষ ক্ষমতা আইনে। এদিকে লালবাগে ভেজাল কসমেটিক্স সামগ্রিক কারখানায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে র্যাব। নোংরা পরিবেশের পাশাপাশি কারখানাটিতে নিয়মানুযায়ী ছিল না কোনো কেমিস্ট। বিএসটিআই এর লাইসেন্স থাকলেও সেটি ছিল মেয়াদোত্তীর্ণ। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানাই। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, মিয়ানমার, চীন বৈঠক আজ, চাপ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রী দূরদর্শিতার প্রশংসা রাষ্ট্রপতির, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। ভারতীয় 20 লাখ ডোজ টিকা পৌঁছাবে কাল, যোগাযোগ চলছে উৎপাদনকারী অন্যদের সাথেও, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভোটারদের আস্থা হারিয়েছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। দুর্বৃত্তায়নের রাজনীতিতে নিমজ্জিত আওয়ামী লীগ, বললেন আমির খসরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।